তারে কুকুরের মতো বসায়ে শোয়ায়ে, মানে কুকুরের মতো বসায় শোয়ায়, যে কুকুর বলেছিল, একেবারে থেরাপিটা ঠিকঠাকভাবে তাকে দিয়েছে। মানে এমন থেরাপি দিয়েছে যে মাগার বুঝছে যে সেনাবাহিনী কারা, মানে আর্মি কারা, আর্মি ট্রেনিং কারা। এই যে বর্তমান সময়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এখনও যে স্থির আছে বা এখনও স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে, গৃহযুদ্ধ যে এখনও পূর্ণাঙ্গ রূপে লাগেনি, তার অন্যতম ক্রেডিট গোস টু আর্মি, মানে সেনাবাহিনীর ভাগেই যায়। আর সেই সেনাবাহিনীকে যখন প্রকাশ্যে অশ্রাব্য অকথ্য ভাষায় মিডিয়ার সামনে গালিগালাজ করে, তার ঝাল মানে মিটিয়েছে, এটা আমরা খুব খুশি হয়েছি। সেনাবাহিনীকে স্যালুট, আগেও সম্মান করতাম, এখনও করি। সেনাবাহিনী মানে বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। এই সেনাবাহিনী মানে আমার কত শিষ্য মানে ছাত্র এই যে সেনাবাহিনীতে জব করে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু ঘটনা হলো যে এই ধরনের কথা বলার পরে যখন সেনাবাহিনী অ্যাকশানে যায়নি বা তাকে একটু জামাই আদর করিনি, তখন আমি কষ্ট পেয়েছিলাম যে কি বলে এগুলো, মানে গাল টিপলে দুধ বাইর হয়, যাদের কোনো হেদায়েত জ্ঞান নেই, যাদের বিবেক নেই, মানে জঙ্গিপনা আচরণ, সন্ত্রাসবাদের মতো আচরণ, যাদের বিবেক বোধ মনুষ্যত্ব বলে কোনো কিছু নেই, এরা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জীবন বাজি রেখে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে গালিগালাজ করে, ব্যারিস্টার টাকিস্টার মানে ফোয়াদের শিষ্য হতে চায়, তাকে সাইজ করে না, তখন কষ্ট পেয়েছিলাম। কিন্তু আজকে মনের আশা পূরণ হয়েছে যে সাইফুল মানে এই মানে সমন্বয়ক সাইফুলকে একেবারে ইচ্ছামতো কুকুরের মতন করে পিটিয়েছে এবং তার থেরাপি ঠিকঠাক দিয়েছে সেনাবাহিনীকে আবারও স্যালুট। তো আমার সাথে বাংলাদেশ আর্মি গতকাল যে আচরণ করেছে, আমার মনে হয় সেটার একটা বিস্তারিত বিবরণ আপনাদের জানা উচিত। আমি জানি না এরপরে আমার কি হবে, অথবা এরপরে আমার পরিবার বা তাদের নিরাপত্তার কি ইস্যু দাঁড়াবে, আমি জানি না। কিন্তু আমার মনে হয়েছে কাপুরুষের মতন চুপ থেকে এই জুলুমের প্রথা আগামীতেও বেড়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো সাধারণ নাগরিকের ঘরে ঢুকে মারধর করা হবে এবং সেই ফিরিস্তিকে দীর্ঘায়িত করা হবে। সেটার সুযোগ আমার মনে হয় না, আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর এই সুযোগটা তৈরি করে দেওয়া উচিত। এই জন্য আমি কথা বলছি। এখন এর পরবর্তীতে আমার সঙ্গে কি হবে আই ডোন্ট কেয়ার। আমি এখানে শুরুতেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিখ্যাত সাহাবী আছেন ইসলামের ইতিহাসে, যার ত্যাগ চির অমলিন। ওনার একটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই। উনি বুখারীর রিওয়ায়াতে হাদিসটা বলেছিলেন, যে এই বুখারীর রিওয়ায়াতে হাদিসটা এসেছে, মানে মৃত্যু পূর্ববর্তী সময়ে তার কাতিল মানে হত্যাকারীদের কাছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন এবং বলেছিলেন যে আমার সর্বশেষ আকাঙ্ক্ষা এটাই যে আমি 2 রাকাত নামাজ পড়বো। তারপর তিনি 2 রাকাত সালাত আদায় করার পর তিনি বলেছিলেন যে তোমরা যদি এই আশঙ্কা না করতে যে আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি, আর আমাকে তোমরা কাপুরুষ না ভাবতে, কাপুরুষের ধারণা না করতে, তাহলে আমি আমার নামাজটাকে আরো দীর্ঘায়িত করতাম। তোমাদের এই আশঙ্কা হতে পারে, ধারণা হতে পারে, এই জন্য আমি আমার নামাজটাকে স্বাভাবিকভাবে শেষ করে ফেলছি। এরপর তিনি একটা শের পাঠ করেছিলেন, যে শেরটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা রাখার মতো। উনি বলেছিলেন লাস্তু বাইরে হেনা উক্তালু মুসলিমা ফি আইয়ি সিফতিন কানা লিল্লাহি মাজরাই, আমি পরোয়া করি না আমি মৃত্যুকালে কোন দিকে ঢলে পড়বো, কারণ আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করতেছি। সুতরাং আমার জায়গা থেকে আমি একজন আলেম, আমি একজন মুসলিম, আমি আমানতু বিল্লাহ এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার কায়েম। সে জায়গা থেকে আমার উপর জুলুম করার পর বা ফেসিবাদী সরকারের কেউ যদি কোনো অংশ যদি আমার উপর আক্রমণ করে সেটার বিরুদ্ধে কথা বলা, আমার মনে হয় এটা আমার ইমানের ন্যূনতম দাবি। এবার আসি মূল ঘটনায়। প্রথমে আমি বলে রাখি, বাংলাদেশ আর্মি সম্পর্কে যে কথাটা ছিল এটা আসলে একটা মিডিয়ার খণ্ডিত অংশ। এখানে আমি পুরোপুরি আমার এই আলোচনা ছিল প্রায় 10 মিনিটের সাক্ষাৎকার ছিল, সেখান থেকে শুধুমাত্র যে কথাটা বলেছিলাম সেই কথাটার প্রতিক্রিয়া আসাটা খুব স্বাভাবিক। তবুও আমি বিনা বাক্যে এই কথা স্বীকার করছি, আমার বাংলাদেশ আর্মি সম্পর্কে ওই কথা বলার যে শব্দচয়নটা অবশ্যই খারাপ ছিল, মন্দ ছিল। আমি এর জন্য আবারও ক্ষমা চাইতে রাজি। প্রয়োজনে আমার যদি আদালতের কাছে যাওয়া লাগে, রাষ্ট্রপক্ষের কাছে আমি ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে কথাটা বলেছি সেটার প্রতিক্রিয়া আসছে, কথাটা কোন প্রসঙ্গে বলেছি, কেন বলেছি, সেটার প্রেক্ষাপটও জানা দরকার ছিল রাষ্ট্রপক্ষের এবং বাংলাদেশ সেনাবাহিনীর। দফায় দফায় আমার সামনে যখন আমার সহযোদ্ধাদের রাজপথে আন্দোলনরত শিক্ষার্থী ভাইদের উপর যখন আক্রমণ করা হচ্ছিল, লাঠিচার্জ করছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন, তখন তাদের প্রতি ক্ষোভের জায়গা থেকে আমি এই ধরনের কথাটা, এটা আমার স্লিপ অফ টাং বলতে পারে, এটা মুখ ফসকে বেরিয়ে গেছিল। তদুপরি আমি যখন আর্মি আমার কাছে আসছিল, আমি তাদের কাছে বারবার এই কথা বলছিলাম যে স্যার এটা আমার ভুল ছিল, মিস্টেক ছিল, আমি অনাকাঙ্ক্ষিতভাবে বলে ফেলছি, তার জন্য আমি অনুতপ্ত।
কিন্তু তবুও তারা আমার সঙ্গে যে আচরণ করছে সেটার বিবরণ আমি এখন আপনাদের সামনে দিতে যাচ্ছি। গতকাল বাদ মাগরিব প্রায় আধা ঘন্টা পরবর্তী সময়ে আমি আমার বাসায় ঢুকি। আমার 8টার দিকে ক্লাস থাকে। যখন আমি বাসায় ঢুকে হঠাৎ আমি অনলাইনে ঢুকতেই দেখি আমার কাছে অনেক ফোন আসতে থাকে এবং SMS আসতে থাকে। তখন আমি কয়েকটা SMS এর রিপ্লাই দিই এবং একজনের সাথে কথা বলি। কথা বলবার পর আমি একটু ওয়াশরুমে যাই। আমি যখন ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে যাওয়ার প্রায় বোধহয় 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমার মানে ফ্ল্যাটের যে রুমের যে দরজা, সেই দরজা তারা বাহির থেকে খুলে মুহূর্তে তারা ঢুকে পড়ে। প্রায় 10 থেকে 12 জন আর্মি আমার রুমে কোনো ধরনের পারমিশন বা অনুমতি নেওয়া ছাড়াই তারা আচমকে আমার রুমে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা আমার রুমে যত ধরনের তল্লাশি দরকার, ক্যামেরা আছে কিনা এবং আমার রুমের আলমারি থেকে শুরু করে খাট, সোফা সবকিছু তারা সবকিছু এলোমেলো করে ফেলে এবং সবকিছু তারা একদম স্বাভাবিক প্রক্রিয়ায় রাখে না। একদম সবকিছু আমরা যেটাকে বলে একদম সবকিছু স্বাভাবিক অবস্থা থেকে নস্যাৎ করে ফেলে। এমন একটা অবস্থা সিন ক্রিয়েট করার পর আমি তখন আমার ওয়াশরুমের লাইটটা তারা অফ করে দেয় এবং ওয়াশরুমের লাইটটা যখন অফ করে দেয় তখন আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে। আমি তখন আমার এক শিক্ষার্থী ছিল আমার সাথে, আমার রুমে ঢুকেছিল। আমার শিক্ষার্থীর নাম ছিল নাইম। আমি তাকে বারবার ডাকতে থাকি নাইম বলে, নাইম নাইম, কোনো সারা শব্দ আসে না। তখন আমি বুঝতে পারি যে যেই 2 দিন ধরে আমার যে আশঙ্কা আমি বোধ করতেছিলাম সেটা হয়তো আমি ফেস করতে চলতেছি এখনই। তখন কিছুক্ষণ পর আমি ওয়াশরুমের দরজা খুলি। ওয়াশরুমের দরজা খুলতেই বাংলাদেশ সেনাবাহিনীদের একটা অংশ আমার পাঞ্জাবির কলারে ধরে ফেলে। কলারে ধরে আমাকে টেনে নিয়ে এসে আমাকে আমার ফ্ল্যাটের 2টা রুম, অপর পাশের যে রুমটা সেই রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে বেধড়ক পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড় এবং আমাকে উপর করে আত্মপক্ষের সমর্থন টাইপ যে একটা শোয়ানো আছে সারেন্ডার, সেই শোয়ানোতে অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুইয়ে দিয়ে আমার মানে বুট দিয়ে আমাকে পাড়ায়, আমাকে লাথি দেয়, আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে বেধড়ক পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুইয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত মানে একাধিকবার পেটায়। আমি তাদের আঘাতের কারণে চিৎকার করতে থাকি। তারা আমার মুখ চেপে ধরে এবং বলে যে কোনো ধরনের চিৎকার করবে না, চিৎকার করলে তোকে শেষ করে দিব। এবং আমাকে প্রথমে নিয়ে বসিয়ে বলে, তুই সেনাবাহিনী সম্পর্কে কি বলছিলি, কথাটা আবার বল। আমি বলি, স্যার ওইটা আমার মিস্টেক ছিল, আমি রাগে খুবই মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কথাটা বলে ফেলেছি এবং মিডিয়া সেটা কাটছাট করেছে। আমি এর জন্য অনুতপ্ত, আমি লজ্জিত, আমি এর জন্য ক্ষমা চাইতে রাজি, মুসলেখা দিতে রাজি। তবে আমাকে বারবার বলে, তুই কি বলছিস ওইটা খালি আরেকবার বল। এই কথা বলেই তারা আমাকে মারতে থাকে। এমনকি কয়েক দফা আমাকে পেটানোর পর তারা আমাকে বসায়। যখন বসায় তখন অফিসার যে স্যার আছে মানে আসেন আর কি, উনি ওনার মুখটা বাঁধা ছিল, উনি তখন আমাকে আমার চুলে বারবার টেনে ধরে কয়েকবার আমাকে মুখে থাপ্পড় দেয়। মানে উনি যতবার আমাকে মুখে থাপ্পড় দিতেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা মনে পড়তেছিল, যে হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন কাউকে শাস্তি দিবা তখন তোমরা কোনো ব্যক্তির মুখে আঘাত করিও না। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন এই জন্য আল্লাহ রাসূল হাদিসে মুখে আঘাত করতে নিষেধ করেছেন, যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মুখটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। তারা আমার চুল ধরে বারবার টেনে আমাকে জোরে জোরে সজোরে আমার মুখে আঘাত করতেছিল এবং অফিসার যে স্যার আমাকে বারবার চুলটা ঠিক করে দিতেছিল, তখন পাশ থেকে আরো 2-1 আর্মি সদস্য বলতেছিল যে স্যার আপনি কেন তার চুল ঠিক করে দেন, ওর তো আমরা আজকে একদম শেষ করে ফেলবো। এই কথা বলে তারপর আরো 2-3 এসে আমাকে আবার চুল ধরে টেনে মানে চুল ছিঁড়ে ফেলবে এরকম অবস্থা, সজোরে টান দিয়ে আমাকে মুখে বারবার আঘাত করে থাপ্পড় দেয়। আমি এইভাবে আমার মুখ ফিরাতে চাই, এইভাবে আমি আমাকে ডিফেন্স করতে চাই, কিন্তু তখন বলে হাত দিবি তোর হাত একদম শেষ করে দিব। আমি যখন চিৎকার দিতে চাই আমাকে বলে চিৎকার দিবি তো তোর একদম মেরে ফেলবো তুই। এমনকি এক পর্যায়ে বলে আজকে স্যার আসছে দেখে তুই শুধু বেঁচে গেলি, তোর যে আজকে আমরা কি করতাম। তারপর তারা আমাকে আবার উপর করে শোয়ায়, উপর করে তারা আমাকে শোয়ানোর পর তারা সেনাবাহিনীর কাছে যে লাঠি থাকে, তারা একদম সিভিল ড্রেসে তারা আসেনি, তারা পুরো দমে আর্মি যেভাবে থাকে বন্দুক লাঠি সবকিছু নিয়ে আসে তারা, এবং তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে এবং আমার পায়ের পাতায় সজোরে আঘাত করতে থাকে। আমি তাদের কাছে করজোর করে আমি মিনতি করতে থাকি, আমি বলি স্যার আমার বয়সে আপনাদের ছেলে আছে অথবা আপনাদের মেয়ে আছে, আপনাদের সন্তান আছে স্যার, তাদের মুখের দিকে একবার তাকান, আমি আল্লাহর ওয়াস্তে মাফ চাইতেছি, আমার আপনারা মাফ করে দেন। আমি বহুভাবে তাদের কাছে আকুতি করি, আমি শুধু আকুতি করি কারণ আমার কাছে কোনো উপায় ছিল না। হ্যাঁ, ধানমন্ডি 32-এ অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমি যে মন্তব্য করেছিলাম সেটা আমার অনেকটা অনাকাঙ্ক্ষিত ছিল, একটা অবস্থার প্রেক্ষিতে ছিল, কিন্তু আমি যতবারই তাদের কাছে এইভাবে আমি আমার অপরাধটাকে স্বীকার করতেছিলাম এবং মাফ চাইতেছিলাম, তারা আমাকে কোনোভাবে মাফ করতে রাজি ছিল না, তারা আমার উপর আঘাত করতেছিল। এবং তারা আমার রুমে যখন ঢুকে তল্লাশি চালাতে শুরু করে তখন তারা আমার ভাইকে ফোন দেয়, তারা আমার ভাইকে ফোন দিয়ে আমার ভাইকে পর্যন্ত গালিগালাজ করে এবং আমার বাবাকে তুলে পর্যন্ত তারা গালিগালাজ করে। এমনও কথা বলে যে তোর বাবা কি পরিমাণ জানোয়ার, আমার ভাইকে ফোন দিয়ে বলে যে
মানে আমার কথা বলে আমার মতন নাকি একটা হারামজাদা জন্ম দিচ্ছে, যে হারামজাদা বাংলাদেশ আর্মি সম্পর্কে বাজে মন্তব্য করে। আমার বাবাকে জানোয়ার বলা, আমাকে আমার মতন লোককে যে আমাকে নাকি হারামজাদা জন্ম দিচ্ছে, এই ধরনের কথা বলা। বাংলাদেশ আর্মি সম্পর্কে যে কথাটা আমি বলেছি সেটা অবশ্যই আমার অপরাধ, আমি এখনো স্বীকার করতেছি। এই কথাটা অনাকাঙ্ক্ষিত ছিল, আমি সেটা বলতে চাই নাই। শব্দ চয়নটা অবশ্যই অশ্লীল ছিল, গর্হিত ছিল, কিন্তু কোন প্রেক্ষিতে বলেছিলাম, আমি কিসের কারণে বলেছিলাম, সেই কথাটা টেনে আনাটা অবশ্যই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমি রাষ্ট্রপক্ষকেও বলবো, যদি আমাকে একজন আদালত পর্যন্ত যেতে হয়, কোর্টে চালান দেওয়া হয়, আমি তবু বলবো যে এই প্রেক্ষাপট এবং কোন কারণে বলা হয়েছিল সেই অবস্থাটা যেন অবশ্যই বিবেচনা করা হয়। তবু যদি আমার এই গালি দেওয়াটাকে অপরাধ বলা হয়, সেই মানে সেটার জের ধরে আমাকে যখন পেটাচ্ছিল, আমাকেও গালিগালাজ করতেছিল, আমার ভাইকে ফোন দিয়ে গালিগালাজ করা, আমার বাবাকে গালিগালাজ করা। আমি যখন আর্মিকে গালিগালাজ করি তখন সেটা অপরাধ, আর্মি যখন আমাকে গালিগালাজ করে, আমার ভাইদেরকে গালিগালাজ করে, আমার পরিবার নিয়ে বাজে মন্তব্য করে, আমার বাবাকে গালিগালাজ করে, তখন কি তাদের জন্য সেটা অপরাধ হয় না? অপরাধ তো হয় নিশ্চয়ই। তদুপরি আমি গতকাল এই ঘটনার পর আমি গতকাল ক্ষমা চেয়ে একটা পোস্ট করেছিলাম। অনেকের প্রশ্ন, আমি এটা নিয়ে আসলে কেন পোস্ট করেছি। আমার কাছ থেকে তারা আসার পর, তারা আমাকে মারধর করার পর, তারা আমার কাছ থেকে জোরপূর্বক লিখিত মুচলেখা নেয়, এবং লিখিত মুচলেখা নেওয়ার পর তারা এটার যে মুচলেখা লিখিত নিয়েছে সেটার ভিডিও তারা তাদের ক্যামেরায় আমার কাছ থেকে আমাকে বলে, আমি সেটা স্ক্রিপ্টেড, আমি সেটা বলি, এবং তারা সেটা রেকর্ড করে। এবং তারা এটাও বলে যে বাংলাদেশ আর্মি তোর সাথে মানে তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে। আমাকে তখন বলতে বলা হয় যে না, আমি তখন না বলি। বাংলাদেশ আর্মি আমার সাথে সদয় আচরণ করেছে, কোনো ধরনের খারাপ আচরণ করিনি, আমি স্বেচ্ছায় মুচলেখা দিয়েছি, এই ধরনের স্ক্রিপ্টেড কথাও তারা আমার কাছ থেকে নিয়ে যায়। এবং সেটার কারণে আমাকে এটাও বলা হয় 11টার আগে যেন আমি মাফ চাই, প্রকাশ্যে যেন ফেসবুকে মাফ চেয়ে একটা পোস্ট করি, এবং আমি মূলত সেই কারণে বাধ্য হয়ে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। আমাকে এটাও বলা হয়েছিল যে বাংলাদেশ আর্মি সম্পর্কে যে জায়গায় ঠিক মন্তব্যটা তুই করেছিস ঠিক সেই জায়গায়, মানে ধানমন্ডি 32-এর সামনে গিয়ে তুই মাফ চাইবি, তোর ওখানে গিয়ে পাবলিকলি মাফ চাইতে হবে। আমি তখন সেটাও বলেছিলাম যে প্রয়োজন আমি সেটাও করব। আমি আমার সাথে যা হয়েছে, আমার সাথে যা মানে করেছে, আমাকে আঘাতের পর আমাকে যখন উপর করে শুয়ে দিয়ে আমার একজন আর্মি, তার হাঁটুতে বোধহয় প্রায় 2 জন একসাথে এসে হাঁটুতে লোহার মতন কিছু লাগানো ছিল, আর্মি ডিফেন্স কেন্দ্রিক যা থাকে, সেটা দিয়ে আমার কোমরে সজোরে আঘাত করে, এমন জোরে আঘাত করে যে আমার কোমরটা, আমি এখন সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি নামাজে রুকু করতে পারি না, আমি নামাজে সেজদায় ঠিকভাবে যেতে পারি না, যেতে গেলে আমার কোমরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় এবং টান লাগে। এর জন্য আজকে আমি এক্সরে পর্যন্ত করাইছি, এবং আমি সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করতে পারে আমি সেভাবে এখন চলাফেরাও করতে পারতেছি না। গত 24 ঘন্টা পর্যন্ত আমি এই ব্যথা নিয়ে সহ্য করতেছি। আমি একটা ল্যাংড়া মানুষ যেভাবে হাঁটে আমার ঠিক সেভাবে হাঁটতে হয়, অনেক সময় আমার কোমরে ধরে ধরে হাঁটা লাগে। আমি এই ধরনের অবস্থাগুলো ফেস করতেছি। গতকাল রাত থেকে আমার শরীরে জ্বর ছিল। আমি 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 কেন এটা নিয়ে কথা বলতেছি না, আমি আসলে কি ভীতু কিনা, এই জন্য অনেকে পর্যন্ত আমাকে ব্লেমিং করতেছিল অনলাইনে। কিন্তু একটা মানুষ একটা অবস্থা বা সিচুয়েশন ফেস করবার পর তারপর তার স্বাভাবিক হতে যতটুকু সময় লাগে, আমার মনে হয় আমি ঠিক ততটুকু সময়ও পাইনি। তবুও আমার মনে হয়েছে আমার সাথে যে জুলুমটা করা হয়েছে এটা আজকে আমার সাথে করা হয়েছে। যদি আজকে আমি চুপ থাকি তাহলে সেই একই জুলুমের ধারাবাহিকতা অন্য কোনো নাগরিকের উপর চলতে থাকবে। আর আমি চাই না আমার মতন এই জুলুমের শিকার অন্য কোনো নাগরিক সেই জুলুমের শিকার হোক। এবং আজকের পর আমার এবং আমার পরিবারের অবশ্যই আমার যে ধারণা, তারা বাংলাদেশ সেনাবাহিনী আমাকে বলেছিল যে আমরা আসছি মানে তোর বাসা চিনে গেছি, আমার ফোন নাম্বার নিয়ে গেছে, আমার ভোটার আইডি কার্ড নিয়ে গেছে, তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি তারা ফোনে ছবি তুলে নিয়ে গেছে, 1 কপি অনলাইন থেকে যে আমার হোয়াটসঅ্যাপে ছিল সেখান থেকেও তারা 1 কপি নিয়ে গেছে, আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে, গাড়ির কাগজ নিয়ে গেছে। এবং তারা আমাকে এটাও বলেছে সামনে তুই কোনো কথাই বলতে পারবি না, তুই তোর আইডি সবকিছু ডিএক্টিভ করে দিয়ে একদম চলে যাবি, তুই যদি কোনো ভালো কথাও বলো সেটার জন্য আমরা তোকে জেরা করবো, তোকে আমরা ধরপাকড় করবো, এবং তোর সঙ্গে আমরা কোনো ধরনের মারধর করছি আর কোনো ধরনের জুলুম করছি এই ধরনের কথা যদি তুই কোনোদিনও বলস তাহলে তোর বাসা আমরা চিনে গেলাম, তোর ফোন নাম্বার আমাদের কাছে সবকিছু আছে, তোরে আমরা খুব ভালো করে এগিয়ে গেলাম, তোরা এখন থেকে আমরা নজরদারিতে রাখবো। সেই জন্য আজকের পর আমার কি হবে, আমি এই জন্য বাংলাদেশ রাষ্ট্রের কাছে এবং সাধারণ একজন নাগরিক হিসাবে, একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার যতটুকু নিরাপত্তা প্রয়োজন রাষ্ট্রের কাছে আমি সেই নিরাপত্তাটুকু চাইবো। এবং আমার সঙ্গে যে কাজটা করা হয়েছে, আমার কাছ থেকে মুচলেখা নিতে পারতো, আমি সেই মুচলেখা দিতে প্রস্তুত ছিলাম, আমি ক্ষমা চাইতেও রাজি ছিলাম, ক্ষমা চেয়েছি, এখনো বলছি যদি আমার আদালতের কাছে গিয়ে ক্ষমা চাইতে আমি সেটার জন্য ক্ষমা চাইবো। কিন্তু সেটার জের ধরে আমাকে মারধর করা, আমার মা তুলে গালিগালাজ করা, আমার পরিবারের প্রতিটা সদস্যদেরকে এর জন্য ব্লেমিং করা, তাদেরকে চাপের উপর রাখা, আমার মনে হয় এটা সাধারণ একজন নাগরিক হিসেবে আমি স্বাভাবিক থাকতে পারছি না। আমার
এর থেকে পরিত্রাণ দরকার, এবং আমি আইনগতভাবে আমার যতটুকু যাওয়া যেতে পারে আমি ততটুকু যাব। আমার সাথে কে থাকবে, কয়জন আমার পক্ষে অবস্থান নেবে এবং আমার হয়ে কথা বলবে আমি জানি না, কিন্তু আমি ফি সাবিলিল্লাহ আমি জালিমদের জুলুমের বিরুদ্ধে কথা বলবই। জুলাই বিপ্লবে আমাদের ব্যক্তিগতভাবে আমার বা মাদ্রাসা তরুণদের অবশ্যই অনেক বেশি অবদান ছিল। আমি অবশ্যই বলে আমি কখনোই কোনোদিন এক মুহূর্তের জন্য জুলাই কেন্দ্রিক আমি কোনো ক্রেডিটবাজি করিনি, এখনো করতে চাই না, কিন্তু আমি রাজপথে ছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ ছাত্র জনতার উপর পর্যন্ত গুলি চালিয়েছিল। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ, আমরা জিয়াউল হাসানের কথাও যদি বলি, 1030 জনের মতন মানুষদেরকে সে তার বন্দুক দিয়ে সে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশের অপরাধ আছে, ক্রাইম আছে। সেই জায়গায় আমাদের নাগরিক হিসাবে কথা বলাটা আমার মনে হয় না খুব বেশি অন্যায়। শব্দ চয়নের জায়গায় যে অপরাধটা আমি করেছি সেটা আমি এখনো বলতেছি, আমি সেটা মানতে রাজি। আমার এই কথা ছিল, আমার এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার ছিল, আমি মনে করেছি, আমি কথা বলেছি। এরপর কি হবে সেটা তাওয়াক্কাল তো আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।